মিঠুন চক্রবর্তী ভীষণ প্রিয় ছিল, কিন্তু দেখা গেল মিঠুন চক্রবর্তী নানানভাবে বিষোদ্গার করছেন বাংলাদেশ নিয়ে। এই বিষয়গুলো এমন একটা পারসেপশনে দাঁড়ায় যে আমরা খুব সম্প্রীতির মন নিয়ে তারকাদের ভালোবাসি, কিন্তু সে ভালোবাসার রিটার্নে তারকারা যে অসাম্প্রদায়িক দেশ কাল বর্ডারের কোন রকম বাত্যয় রাখা উচিত না, সেটি অনেকে হয়তো ভুলে যান বলেই মাঝে মাঝে এরকম হত্যচকিত হতে হয় যে হেমা মালিনীর মতো এত দীর্ঘ কয়েক প্রজন্মের ড্রিম গার্ল বাংলাদেশ নিয়ে খুবই বাজেভাবে মন্তব্য করলেন। তবে এখন অব্দি যেটি মিসিং সেটি হচ্ছে জাহিদ নীরবের কম্পোজিশনে দুর্দান্ত একটি রক গান। গানের একটা পর্যায়ে দেখা গিয়েছে খুবই করুণভাবে আর্তনাদ ভরা চোখ দিয়ে তাকিয়ে রয়েছেন শাকিব খান এবং তিনি জেলে। সেই গল্পের রিভিল এখনো হয়নি, কিন্তু যেই ক্লাইম্যাক্স, যেই ধরনের কৌতূহল তৈরি করতে চাচ্ছে প্রোডাকশন, সেটিতে তারা সফল। তবে সবচেয়ে বড় মিসিং এখন অব্দি, আপনারা যদি রকস্টার বা রক গান নির্ভর কোনো সিনেমা এর আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে হয়েছে দেখে থাকেন, তাহলে আমি বলবো যে রক গানের যে প্রাধান্য, টোটাল যে ডিস্টর্টেড সং, সেই গান মিসিং আছে এখন অব্দি। গত সাদাশীতের কথায় আমি কারিনা কাইসার সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেটা নিয়ে নানান তত্ত্ব তালাশ দেখলাম যে আওয়ামীপন্থী কিছু প্রবাসী যারা বিদগ্ধ পণ্ডিত এবং খুবই জ্ঞানগর্ভ নিয়ে আলোচনা করেন, প্রচুর কন্টেন্ট ক্রিয়েট করেন এবং প্রচুর তাদের মুরিদ রয়েছে, তারা নানানভাবে ঘুরায়ে পেঁচায়ে বলতে চাচ্ছেন যে মেয়ের পরিবার খারাপ এবং মেয়ের মা ওই গণভবনে ব্যাগটা চুরি করে আনছিল। সবাইকে সালাম শুভেচ্ছা। প্রথমে একটি খবরের শিরোনাম দেখতে পাচ্ছেন হেমা মালিনী, আমরা যাকে ড্রিম গার্ল বলি, এবং আমার অসম্ভব প্রিয় একজন অভিনেত্রী ছিলেন বলতে হচ্ছে, কারণ বাংলাদেশি অনুপ্রবেশকারী যে বিজেপির টোনে কথা বলা, সেটিও এই অভিনেত্রী কাম রাজনীতিবিদ বললেন বাংলাদেশিদের নিয়ে একটা ধরনের বিদ্বেষ। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বাংলাদেশি শুধু না, ওখানকার মুসলিম সম্প্রদায়ের প্রতি একটা মব চলছে। প্রসঙ্গ সেটা না, এই যে তারকারা যখন বলেন মিঠুন চক্রবর্তী ভীষণ প্রিয় ছিল, কিন্তু দেখা গেল মিঠুন চক্রবর্তী নানানভাবে বিষোদ্গার করছেন বাংলাদেশ নিয়ে। এই বিষয়গুলো এমন একটা পারসেপশনে দাঁড়ায় যে আমরা খুব সম্প্রীতির মন নিয়ে তারকাদের ভালোবাসি, কিন্তু সে ভালোবাসার রিটার্নে তারকারা যে অসাম্প্রদায়িক দেশ কাল বর্ডারের কোন রকম বাত্যয় রাখা উচিত না, সেটি অনেকে হয়তো ভুলে যান বলেই মাঝে মাঝে এরকম হত্যচকিত হতে হয় যে হেমা মালিনীর মতো এত দীর্ঘ কয়েক প্রজন্মের ড্রিম গার্ল বাংলাদেশ নিয়ে খুবই বাজেভাবে মন্তব্য করলেন। বিভিন্ন একটি প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে, আমি ঠিক নামটাও বলতে পারছি না, ভয়ঙ্কর একজন ব্যক্তি নানানভাবে খুবই বেসুরে উদ্ভট গান গেয়ে চলেছেন। পরিচয় দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি শুধু শিক্ষক নন, অধ্যাপক। অধ্যাপক কিন্তু কয়েকটা বৈতরণী পার হয়ে একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হন। লেকচারার, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, তারপর অধ্যাপক। তার মানে শিক্ষক নিয়োগে কি পরিমাণ তামাশা এবং কি পরিমাণ বিটলামি করা হলে এ ধরনের মানসিক বৈকল্য যুক্ত, মানসিক ভারসাম্যহীন একটা মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিদ্যাপীঠে শিক্ষক হতে পারে। আমাদের শিক্ষার অবস্থার কি করুণ পরিণতি, সেটা সত্যিকার অর্থেই আমি হতবাক হচ্ছি। এবার ট্রেন্ডি টপিকে আসি, সেটা হচ্ছে শাকিব খানের প্রীতি নামে একটি গান প্রকাশ পেয়েছে। গান গেয়েছেন পান্থ কানাই, কম্পোজিশন জাহিদ নীরবের, এবং রকস্টার টোটাল প্রোডাকশনটা জাহিদ নীরব করছেন। জাহিদ নীরব খুব বেশি দিনের ক্যারিয়ারের সঙ্গীত পরিচালক নন, তবে তার মেধাদীপ্ত কাজ অনেকেরই প্রশংসা কুড়িয়েছে, যদিও ম্যাসিভ হিট কাজ এখন অব্দি খুব একটা বের হয়নি। জাহিদ নীরব চিরকুট থেকে শুরু করে ওই বেল্টের বেশ কিছু গান সে নির্মাণ করেছে। জাহিদ নীরব সম্পর্কে যদি বলি, যে রকস্টারের মতো একটা মিউজিক্যাল মুভি, রকস্টার অবশ্যই, যেহেতু নামটা রকস্টার, সুতরাং এটার গানের পিয়ারেন্স, গানের বিভিন্ন জনরায় কাজ, রক গান নিয়ে কাজ করা। তো আমি যেটি বলছিলাম, রকস্টার যেহেতু নাম দিয়েছে, আমরা রক সম্পর্কে যতটুকু জানি সেটি এখন অব্দি সেটি পায়নি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রীতি গানটা আমার কাছে খুব ভালো লেগেছে। এখন এই গানটি ঠিক রকস্টারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট কিনা, সেটি একটা বড় প্রশ্ন। পান্থ কানাই একটা ক্যারেক্টারে প্লে করেছেন, পাশাপাশি মোর্শেদ মিশুকেও দেখা যাচ্ছে তার সহকারী একজন গায়ক হিসেবে। মোর্শেদ মিশু ইলাস্ট্রেশন এবং এর অ্যানিমেশনের কিছু কাজ অলরেডি প্রকাশ পেয়েছে মোর্শেদ মিশুর করা রকস্টারে। তার মানে রকস্টার টিমে মোর্শেদ মিশু বেশ ভালোভাবেই রয়েছে। তবে এখন অব্দি যেটি মিসিং সেটি হচ্ছে জাহিদ নীরবের কম্পোজিশনে দুর্দান্ত একটি রক গান। গানের একটা পর্যায়ে দেখা গিয়েছে খুবই করুণভাবে
আর্তনাদ ভরা চোখ দিয়ে তাকিয়ে রয়েছেন শাকিব খান এবং তিনি জেলে। সেই গল্পের রিভিল এখনো হয়নি, কিন্তু যেই ক্লাইম্যাক্স, যেই ধরনের কৌতূহল তৈরি করতে চাচ্ছে প্রোডাকশন, সেটিতে তারা সফল। তবে সবচেয়ে বড় মিসিং এখন অবধি, আপনারা যদি রকস্টার বা রক গান নির্ভর কোনো সিনেমা এর আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে হয়েছে দেখে থাকেন, তাহলে আমি বলবো যে রক গানের যে প্রাধান্য, টোটাল যে ডিস্টর্টেড সং, সেই গান মিসিং আছে এখন অবধি। নিশ্চয়ই সামনে আসবে, সে তার অপেক্ষা রইল। প্রীতি গানটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ার্ক আমি বলবো। পান্থ-কানা এখানে ভালো ভূমিকা রয়েছেন এবং অনেকেই ভাবছিলেন জেমসের একটি গান থাকবে, কিন্তু পান্থ-কানায়ের এই রকম সরব উপস্থিতির কারণে হয়তো জেমসের গান রকস্টারে রইল না। একই সাথে রকস্টার ছবিতে আমি মনে করি, আমার অপিনিয়ন, যে শুধু জাহিদ নীরবকে দিয়ে টোটাল কম্পোজিশনের কাজটা না রেখে বিভিন্ন জন, আমাদের মেরিটোরিয়াস অদিত থেকে শুরু করে প্রীতম থেকে শুরু করে এখনকার যারা যারা কাজ করছেন, তাদের একটু ভ্যারাইটি রাখলে আমার মনে হয় একটা অন্য জায়গায় যেত। যাই হোক, অবশ্যই দুটো গান আমরা দেখলাম, দুটো গানের ঠিকঠাক আছে। প্রীতি খুব ভালো লেগেছে, বাট আমি বলবো যে রক গানের এখনো অব্দি মিসিং, যেটি রকস্টার, অন্তত রকস্টার ছবি দেখতে যাব এই জন্য জরুরি আমি মনে করি একজন দর্শক হিসাবে। আমাদের গত সাদাসিধে কথায় আমি কারিনা কায়সার সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেটা নিয়ে নানান তত্ত্ব তালাশ দেখলাম যে আওয়ামীপন্থী কিছু প্রবাসী যারা বিদগ্ধ, কি বলবো, পণ্ডিত এবং খুবই জ্ঞানগর্ভ নিয়ে আলোচনা করেন, প্রচুর কন্টেন্ট ক্রিয়েট করেন এবং প্রচুর তাদের মুরিদ রয়েছে, তারা নানানভাবে ঘুরায়ে পেঁচায়ে বলতে চাচ্ছেন যে মেয়ের পরিবার খারাপ এবং মেয়ের মা ওই গণভবনে ব্যাগট্যাগ চুরি করে আনছিল। সেটা যে চুরি না, একজন ফ্যাসিস্টের একেবারে সেই আন্দোলনের উচ্ছ্বাস মুহূর্তে কিছু ভুল, অবশ্যই এটি অন্যায় ভুল, সেটিকে অ্যাড্রেস করতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এই একটা মেয়ের মুমূর্ষ অবস্থায়, লাইফ সাপোর্টের থাকা অবস্থায় যেই লোকটা, যে বিদগ্ধ আলোচক বা কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারছেন, তার আসলে মানসিক অবস্থা নিয়ে আমার খুব প্রশ্ন আসে। তার মা, বোন, ভাই যে কেউ এরকম অবস্থায় গেলে আমরাও নিশ্চয়ই সেটা বলতে পারবো কিনা, এটা একটা বড় ডিবেট না, এটা একটা বড় এনওসি পাওয়া গেল যে না, ঠিক আছে, বলা যাবে যে তোমার বোন বা তুমি বা তোমার পরিবারে কেউ অসুস্থ হলে তুমি যে ফ্যাসিস্টের পক্ষে কোনো গান গেয়েছো, তার অভিশাপে হয়তো হয়েছে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, একটা মেয়ে বা একটা মানুষের অসুস্থতার সময় আমরা এসব টপিক নিংড়ে বের করার কোনো প্রয়োজনীয়তা এবং একেবারে কার্যকারণ দেখি না। আমাদের দেশে সবচেয়ে বড় ডিজাস্টার সবসময় হয়ে আসে যে বড় কোনো ডিজাস্টার হওয়ার মুহূর্তে নানান রকম ভাবে অন্য প্রসঙ্গে মানুষকে ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়। হাম নিয়ে যত কথা বলবো সবই কম হয়ে যাবে। হাম একটা বিশাল দুর্যোগ, বিশাল ব্যর্থতা অন্তর্বর্তীকালীন সরকারের, এবং সেই ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না সেটি আসলে একেবারে সাদাসিধে কথায় একজন নাগরিক হিসেবে আমার খুবই আকুল চাওয়া, আকুল প্রশ্ন যে এত বড় ডিজাস্টার এবং সেটি ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে বা প্রধানমন্ত্রীর বয়ান থেকে শুরু করে কোনো কিছুই সেটার কার্যকারিতা এবং স্টেপ নেওয়ার যে তোড়জোড়, এটাকে যে একদম ইমার্জেন্সি বেসিসে, ফার্স্ট প্রায়োরিটি বেসিসে যে এটার সুরাহা প্রয়োজন, এটা আমি অন্তত দেখছি না। একটা মহিলার কথা ভাইরাল হয়েছে এবং তিনি একটি মেলা থেকে এসে বলছেন যে মুক্তিযুদ্ধ হয়েছিল একটু, এখন তো ক্ষমা করা যায়, কারণ তিনি একটি ক্যাম্পেইনে বলছেন যে পাকিস্তানে আমাদের শিক্ষার্থীদের ফ্রি অফ কস্ট স্কলারশিপ দিচ্ছে। তো পাকিস্তানে সে গদগদ, কারণ শত্রু এগুলো হইতে পারে, আমরা তো দেখি নাই যুদ্ধ ইত্যাদি। যুদ্ধ দেখা লাগে না, যুদ্ধ একটা মানসিক পরিচয় যে আমি বাংলাদেশি, আমি বাংলাদেশি ম্যাপকে ভালোবাসি, বাংলাদেশের সত্তাকে ধারণ করি এবং সেই জায়গা থেকে সেই বাংলাদেশটা জন্মের সময় যার সাথে আমি ফাইট দিয়ে বাংলাদেশের মানচিত্র পেয়েছি, সেই বিরোধী রাষ্ট্র হচ্ছে পাকিস্তান। অফিসিয়ালি ক্ষমা না চাওয়া অবধি আপনি যদি নাও দেখেন, আপনার নাতি অথবা নাতির নাতি সেই ক্রোধ, সেই অপছন্দের তালিকায় পাকিস্তানকে আপনার রাখতে হবে। সুতরাং এই পুতু স্বভাবের আমি দেখলাম পাকিস্তানপন্থী বেশ কিছু মানুষ খুব, আচ্ছা ঠিক আছে, ভুল করে ফেলছে, আমরা তো পাকিস্তান ভাই ভাই ইত্যাদি, এই বিষয় থেকে আমাদের হয়তো উত্তরণ কবে হবে আমরা জানি না। তো একজন মেবি খুবই দিনমজুর, সে যেভাবে বলছিল যে আমি একটা গালি দেওয়ার কার্ড চাই, এবং শুধু ওই কথা না, ওর বাইরে যে বলছিলেন যে আমরা অন্য দেশগুলো কোথায় কোথায় চলে গেছে আর বাংলাদেশ সেই ৭১ পড়ে আছি, নয় ৯০ গণ অভ্যুত্থানে পড়ে আছি, নয়তো ২৪-এর মধ্যে পড়ে আছি। এর থেকে সত্যিকার অর্থে বেরোয় আসা খুব জরুরি, এবং এটা কবে হবে, আদৌ হবে কিনা আই ডোন্ট নো। সবাই ভালো থাকি, ভালো রাখি। নিশ্চয়ই নতুন কোনো আলাপে আবারও আসবো সাদাসিধে কথায়। আপনাদের মতামত খুব জরুরি, কারণ আপনার মতামতের উপরে আমাদের সম্পূরক আলোচনা তৈরি হতে পারে। গুড লাক।